নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি গড়িয়ার মহামায়াতলায়। আপনারা দেখছেন পিডব্লিউডি বোর্ডটি, এই যে বারুইপুর, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে বারুইপুর যাওয়া যায়। আর আমি দাঁড়িয়ে আছি মহামায়াতলায়। আর সামনে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো গড়িয়া মেন রোড। আজকে আমি এখানে কেন এসেছি বলছি পরবর্তী ভিডিওতে। এই যে সেই রাস্তাটি আপনাদের দেখাবার চেষ্টা করছি এখন। এই দেখুন, গড়িয়া মহামায়াতলা পিডব্লিউডির তরফ থেকে এই বোর্ডটি লাগানো হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়া মেন রোডে। আপনাদের একটু আগেই পিডব্লিউডির লেখা বোর্ডটি আপনাদের দেখিয়েছি। আরও বলেছি যে এই রাস্তা ধরে সোজা ডান দিকে চলে গেলে বারুইপুর পর্যন্ত যাওয়া যাবে, আর বাঁ দিক দিয়ে চলে গেলে সোজা গড়িয়া হয়ে টালিগঞ্জ পর্যন্ত যাওয়া যাবে। এর উল্টো দিকে যে রাস্তাটা দেখছেন, ওই যে বাইকটি বেরোলো, ওই রাস্তা দিয়ে গেলে মা মহামায়ার মন্দির দেখতে পাবো। আজ 23 জানুয়ারি 2025। আজ মহান দেশপ্রেমিক দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। আজ সারা দেশ জুড়ে তার জন্মদিন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে একটা ছোট্ট জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমরা তার পাশের রাস্তা দিয়েই মহামায়া মন্দিরের দিকে যাব। আমরা চলে এসেছি মা মহামায়া মন্দিরের প্রধান প্রবেশ পথের সামনেই। আপনারা দেখছেন ভেতরে অনেকটা খোলা জায়গা। বাঁদিকে একটা বিশাল বটগাছ, তার বেদিরা গোল করে বাঁধানো, সে ডালপালা বিস্তার করে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এই বটগাছে অনেকে সুতো বাঁধেন মনস্কামনা পূরণের আশায়। সেই ছবি আপনাদের দেখাবো। তবে আগে চলুন আমরা মন্দিরটা দেখে নিই। আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। বাঁদিকে নাট মন্দির, যেটা ফুল দিয়ে সাজানো, ওটা হচ্ছে গর্ভগৃহ, আর এটা হচ্ছে ভোগ রান্নার ঘর। এবার মন্দিরের চূড়াটা আপনাদের দেখাবো। আপনারা দেখছেন চূড়াটি, যেটি বাংলার মন্দিরের স্থাপত্য শৈলীর আটচালা শৈলীতে নির্মিত। এটি হচ্ছে গর্ভগৃহ। এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। এখানে বাঁদিকে বিশাল নাট মন্দির, ডান দিকে হচ্ছে মায়ের গর্ভগৃহ। এটি হচ্ছে নাট মন্দির থেকে সরাসরি আমরা মায়ের মন্দির বা গর্ভগৃহটাকে দেখতে পাচ্ছি। সামনে হচ্ছে টানা বারান্দা, তারপর মায়ের গর্ভগৃহ। আমরা দেখাবো আস্তে আস্তে এগিয়ে যাই গর্ভগৃহের দিকে। আমরা ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহের সামনে এসে পৌঁছে গেছি। গর্ভগৃহের সামনে গ্রিলের গেটে তালা দেওয়া রয়েছে, তাই গ্রিলের এপার থেকেই গ্রিলের ফাঁক ফোকর দিয়ে মায়ের ছবি তুলতে হয়েছে। আপনারা দেখুন মায়ের মূর্তিটি নিম কাঠের তৈরি, একটা বেদির উপর স্থাপিত। মায়ের মূর্তিটি অপূর্ব। মা এখানে দ্বিভুজা, স্ববসনা এবং শালঙ্কারা। এই মূর্তি উদ্ধার নিয়ে একটা গল্প আছে, একটা কিংবদন্তি আছে, শোনাবো সেই গল্প। আপনারা মূর্তিটি দেখুন। আজকে এখনো সেভাবে ভক্তরা আসেননি। এখন সকাল 11:15 বাজে। বেলা বাড়লে ভক্তদের পুজো দেওয়ার ঢল নামবে। প্রচুর মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে, মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে। প্রতি বছর 23 জানুয়ারি মা মহামায়ার বাৎসরিক পুজো অনুষ্ঠান হয়ে থাকে। এবারও হচ্ছে 2025 সালে 23 জানুয়ারি আজকে। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি মা মহামায়ার মন্দিরে। আমি পেয়ে গেছি মন্দিরের পূজারী মহাশয়কে। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রথমে মাকেও তো প্রণাম জানিয়েছি আগেই। আপনি আপনার নামটা যদি বলেন ঠাকুরমশাই। হ্যাঁ, শঙ্কর চক্রবর্তী। আপনি এই মন্দির মাকে নিয়ে যদি 2-4টে কথা বলেন, বেশি সময় নেব না, আজকে আপনি ব্যস্ত মানুষ। আচ্ছা, কারণ তার যে পাথর বসানো ছিল বহু আগে, সেটা কোনো কারণে রং টং করে সে চাপা পড়ে গেছে। এই মন্দিরের প্রতিষ্ঠা অ্যাটলিস্ট 300 বছর হবে। আচ্ছা, মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছিল এখানকার জমিদার দুর্গারাম কর। এই মন্দির প্রতিষ্ঠা করে গোরাচাঁদ ঘোষাল ঘাটে এই মন্দিরের দায়িত্ব দিয়ে যায়। তার তিনি ছিলেন এলাকার জমিদার। আচ্ছা, তার এই ঠাকুর প্রতিষ্ঠা করে একজন ব্রাহ্মণ ঘোষাল দেব গোরাচাঁদ ঘোষাল হাতে অর্পণ করে। আচ্ছা, তাকে 360 দিকে সম্পত্তি দিয়ে বলেছিল তুমি এই সম্পত্তি দেখভাল করবে আর মন্দির প্রতিপালিত। আচ্ছা, এই হচ্ছে আসল কথা। আচ্ছা। তারপরে এখন তো মন্দির সব কিছু বেড়ে গেছি, তার কি বেড়েছে, তার 3 মেয়ে 1 ছেলে। কার মানে গোরাচাঁদ ঘোষাল। গোরাচাঁদ ঘোষালের 3 মেয়ে 1 ছেলে। এখন 4টে পরিবার
পালা করে এই মায়ের পুজোর দায়িত্ব পালন করে। আচ্ছা, এই দারু মূর্তিটা তো স্বপ্নে পাওয়া বা হ্যাঁ, সেটা কি সম্বন্ধে কিছু জানেন? ভালো পজিশন, হ্যাঁ বলুন। আমি যেটা শুনেছি হ্যাঁ বাপ কাকাদের মুখে হ্যাঁ, যে এই মূর্তিটা কাঠ একটা ভেসে আসে, এখানে গঙ্গা ছিল। আচ্ছা, আদি গঙ্গা যেখান দিয়ে গঙ্গা বয়ে মহাপ্রভু নীলাচলে গিয়েছিলেন, হ্যাঁ, এখান দিয়ে আদি গঙ্গার তীর ধরে ধরে। তারই একটা নিদর্শন আছে তুষারের বাস্তু হ্যাঁ, কি নাম ঘাটটার? আমার ঘাট বলি বলে, মহামায়া ঘাট বলে সেটা কি? এখন জল টল নেই, এখন তো শুকিয়ে গেছে। হ্যাঁ, ওখানে সব চান টান করতো, ওইখান দিয়ে গঙ্গা বয়ে গেছে। আচ্ছা, আদি গঙ্গা বই যেত। ওইখানে একটা কাঠের টুকরো ভেসে আসে, আচ্ছা, তখন মা স্বপ্নদায় দুর্গারাম করকে কাকে? দুর্গারাম কর দুর্গারাম করকে। আমাকে প্রতিষ্ঠা করে। আচ্ছা, তখন সেই আমার সেই মিস্ত্রি করে তাও নাকি স্বপ্নে বলে দিয়েছিল, কোন মিস্ত্রি তৈরি করবে? তার ঠিকানা স্বপ্নে গিয়ে জেনেছি। আচ্ছা তারপরে সেই মিলেই থাকতো। আচ্ছা, বাহ, খুব ভালো। আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আপনি অনেক মূল্যবান তথ্য দিলেন আজকে, কারণ আপনি আজকে ব্যস্ত, পুজো আসছে। আচ্ছা, পুজোটা মূল কখন শুরু হবে? কারণ আমাদের পুজো 11:30, 11:30 থেকে শুরু হবে। এখন ওই জন্য ভক্তদের কখন? এটা আজকে এইখানে যেহেতু আমরা এই ভক্ত সমাগম বেশিরভাগ একটু আগে আরম্ভ করেছি, আচ্ছা আচ্ছা মানে ইংরাজি 11:30। আচ্ছা, আপনাদের এই মন্দিরে এইটা 23শে জানুয়ারি পুজো ছাড়াও আর দুর্গা পুজো হয় কি? হ্যাঁ, এই যেমন মা তো মহামায়ের দুর্গাই তো। শান্তির আচ্ছা, মা দুর্গা শান্তিরূপ। আচ্ছা, এখানে দুর্গা পুজো, কালী পুজো মানে সব পুজো হয়? মন্দিরে পুজো হয়, আচ্ছা, মাকে কি অন্নভোগ দেওয়া হয়? এগুলো মাছভোগ না মালুম হয়। হ্যাঁ। ওই দিয়ে বা আমরা যে জোগাড় করতে গিয়ে দিতে পারি। নিরামিষ ভোগই ম্যাক্সিমাম সময় দেওয়া হয়, তবে আমিষ ভোগ মানে না দেওয়ার কোনো বিধি নেই। সব কি আগে এখানে পাঠাবলি হতো। আগে পাঠে বলি হতো, এখন আর পাঠা বলি হয় না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার শ্রদ্ধা নেবেন, ভালো থাকবেন। আমি মন্দিরের আরেকজন সেবায়েতকে পেয়ে গেছি, আপনার নামটা যদি বলেন। প্রদীপ ব্যানার্জি। আচ্ছা, আপনি এই মন্দিরে পুজোর সঙ্গে যুক্ত? হ্যাঁ, মানে আমাদের যেহেতু সেবায় আমাদের পুজো হচ্ছে এখানে করতে হয়। করতে হয়। আজকে তো মায়ের বাৎসরিক অনুষ্ঠান। বার্ষিক উৎসব। আচ্ছা, আর এখানে কি আজকে যে ভোগের আয়োজন হচ্ছে, এটা কি মায়ের পুজো উপলক্ষে হচ্ছে না? হ্যাঁ, মায়ের পুজোর জন্য পূর্বপুরুষ এভাবেই তো যেভাবে চালনা করে গেছে, আমরা সেভাবেই চালনা করছি। আচ্ছা এই যেমন আজকের দিনে ভোগ খাওয়া 23 জানুয়ারিতে, সেই রেওয়াজটাও আমরা রেখেছি। আচ্ছা অনেক ভক্তরা আসে এখানে প্রসাদ খেতে, দূর দেশ থেকে সব এসে এখানে আসে। একটু পরেই আরও ভিড় হয়ে যাবে। এখন সকালবেলা বলে এখন ভিড়টা সেভাবে একটু এবার আস্তে আস্তে হবে। আচ্ছা। এই শীতকাল তো একটু দেরিতেই সব কিছু, সব অনেক যাত্রীরা আসবে, আচ্ছা। ভোগ খাবে। এই আমাদের এখানে সব তো ভোগ রান্না হচ্ছে, হ্যাঁ। এদিকে মায়েরও ভোগ রান্না হচ্ছে। তবু মোটামুটি কত লোক ভোগ খান? 1000-এর উপর তো। 1000-এর উপর মা ভোগ প্রসাদ গ্রহণ করে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আজ মহামায়া মন্দিরে একজন ভক্তকে পেয়ে গেছি, যিনি পুজো দিতে এসছেন। আপনার নামটা যদি বলেন ম্যাডাম। মনীষা পাত্র। মনীষা পাত্র। আপনি কোথায় থাকেন? আমি থাকি কামালগাছিতে। কামালগাছিতে। তা আজকে মাকে তো পুজো দিলেন আপনি, বাৎসরিক পুজো বলে। হ্যাঁ। আপনি কি মাঝে মাঝে আসেন নাকি? আমি সব দিন আসি, আমার যখনই কিছু মনে হয় মায়ের কাছে তখনই আসি মায়ের কাছে। আচ্ছা। আর মায়ের কাছে আমি দুহাত ভরে আশীর্বাদ পাই। আচ্ছা, বাহ, খুব ভালো। মানে যা মায়ের কাছে যা মনস্কামনা জানান, একদম ফুলফিল। মাকে মনে করে আসলেই হচ্ছে, আর কিচ্ছু না। আপনি কত বছর ধরে আসছেন এখানে? আমি বিগত 4-5 বছর ধরে আসছি। 4-5 বছর। যখনই মন চাই আমি তখনই আসি মায়ের কাছে। আসি আচ্ছা। শুধু দাঁড়ালে হচ্ছে, মায়ের চোখে চোখ রাখলেই হচ্ছে, আর কিচ্ছু চাই না। তাতেই সব সমস্যার সমাধান সব হয়, সমস্যার সমাধান হয়। সব মনস্কামনা পূর্ণ হয়। মানে এখানে না একটা অদ্ভুত ফিলিং। আচ্ছা, অদ্ভুত ফিলিং। কি রকম ফিলিং হয়? ফিলিংস মানে মনে হয় যে আমি কারো মানে সহানুভূতি পাচ্ছি। মানে আমার মাথার উপর কেউ একজন আছে, পেছনে একজন কেউ আছে, ভরসা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। এবার আপনাদের মায়ের মন্দির প্রাঙ্গণটি দেখাবার চেষ্টা করছি। আপনাদের আগেই বলেছি মন্দির প্রাঙ্গণটি বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে, এবং চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা। এই যে সেই বটগাছটার কথা বলছিলাম, আর বটগাছের গোড়ায় যে সুতো বাঁধা আছে মনস্কামনা পূরণের আশায়, সেই সুতোগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে অনেকে নানা মূর্তি রেখে গেছে পুজোর পর। আর বটগাছটি কতখানি বিশাল আপনাদের সামনে থেকে দেখাবার চেষ্টা করছি। আর দেখলেন যে বটগাছের গোড়াটি গোল করে বাঁধানো, আপনারা দেখছেন বটগাছটি।
আপনারা দেখছেন যে মায়ের মন্দিরের সামনে নাট মন্দিরে চেয়ার টেবিল পাতার কাজ চলছে। আপনারা একটু আগেই মন্দিরের সেবায়েতের মুখ থেকে শুনেছেন যে প্রায় 1000-এর উপর ভক্তরা এই মন্দিরে আজকে প্রসাদ গ্রহণ করবেন। পাড়ার ছেলেরা সেই কাজে এখন ব্যস্ত আছেন। মন্দিরের বাঁদিকে প্যান্ডেল করে ভোগ রান্না তোড়জোড় চলছে, আপনারা দেখছেন সেই ছবি। আর ডান দিকে নাট মন্দিরে চেয়ার টেবিল পাতার কাজ চলছে। আমি মা মহামায়ার মন্দিরে আরেকজন ভক্তকে পেয়ে গেছি, যিনি মায়ের কাছে পুজো দিতে এসেছেন। আপনার নামটা যদি বলেন দাদা। নস্কর। আপনি কোথায় থাকেন? আমি থাকি সোনারপুর, এখানে আমার বাড়ি ছিল। সোনারপুর, এখানে আপনার বাড়ি ছিল। আজকে মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে আপনি পুজো দিতে এসেছেন। প্লাস এখানে দেওয়া থাকবে। আচ্ছা, আর কত বছর ধরে আসছেন মায়ের মন্দিরে? আমার এখানে জন্মস্থান। এটা জন্মস্থান, একবারে জ্ঞান হওয়ার পর থেকেই এখানে আসছেন। আজকে মা মহামায়ার বাৎসরিক পুজো অনুষ্ঠান, অনেক ভক্ত আসছেন মাকে পুজো দিতে। আপনার নামটা যদি বলেন প্লিজ ম্যাডাম। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি কাছে বললাম যে লোকালি আমি। আপনি লোকাল। আপনি কি প্রায় আসেন মন্দিরে নাকি? প্রায় আমাদের এখন আর আসা হয় না, যখন ছোটবেলায় বাবা মার সাথে থাকবো, এখনো জব পড়াশোনার মধ্যে প্রায় আসা হয় না। আজকে হুট করে যে আজকে হাতে টাইম আছে, অফিসেও বললো একটু দেরি করে আসতে, তো মন চাইলো চলে এলাম, দেখি আজকেরই বাৎসরিক। আচ্ছা, এটা টান যাকে বলে, মায়ের এটা লীলা আর কি। হ্যাঁ একদম একদম ঠিক আছে, ভালো থাকবেন। এদিকে দেখুন নাট মন্দিরের চেয়ার টেবিল পাতার কাজ প্রায় শেষ। আপনাদের সেই ছবি দেখাবার চেষ্টা করছি। আর ওদিকে ভোগ রান্নার কাজ চলছে পুরো দমে। অনেক মানুষ ব্যস্ত আছেন এই ভোগ রান্নার কাজে। অনেকগুলো ওভেন জ্বলছে। মায়ের মন্দিরের চূড়াটি দেখাবার চেষ্টা করছি। এই যে দেখুন কতগুলো ওভেনে রান্না হচ্ছে, কতগুলো মানুষ এই কাজে ব্যস্ত আছেন। আর পাড়ার ছেলেরা তদারকি করছে। আমি এখন দাঁড়িয়ে আছি মা মহামায়ার মন্দিরে। আমি একজন ভক্তকে পেয়ে গেছি, বয়স্ক মানুষ উনি। আপনার নামটা যদি বলেন। অজিতা সাই। আচ্ছা, আপনি কোথায় থাকেন? প্রতাপগড়। প্রতাপগড়। আপনি কি মাঝে মাঝে আসেন মন্দিরে? আমি মায়ের মন্দিরে আগে খুবই আসতাম, এখন আর আসা কম করে দিয়েছি। এখন পায়ের প্রবলেম, বাড়িতে মানুষ অসুস্থ আছে, আমার স্বামী অসুস্থ আছে। আচ্ছা, সেই জন্য আসতে পারি না খুব। আচ্ছা আচ্ছা আগে খুব আসতাম। আচ্ছা, আজকে তো 2002 সাল থেকেই আমি আসি মায়ের মন্দিরে। 2002 সাল থেকে। হ্যাঁ, আজকে তো মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠান বলে আজকে এসছে। হ্যাঁ আজকে এসেছি, আপনাকে মায়ের পুজো দিতে এসেছি। আপনাকে আর আটকাবো না। আপনার স্বামী সুস্থতা কামনা করি, আর উনি দ্রুত সুস্থ হয়ে মায়ের উঠুন। কাছে তো আমি খুবই আসি। মা আমার সবসময় সব ইয়েতেই আমাকে, মা খুব জাগ্রত। মা খুব জাগ্রত। হ্যাঁ, মাকে ডাকলেই সাড়া পাওয়া যায়, বাড়ি থেকে ডাকলেও সাড়া পাওয়া যায়। মন্দিরে আসি আর না আসি, মা যেদিন টানে আমি সেদিন আসতেই পারি মায়ের কাছে। আপনারা শুনলেন মায়ের টান না হলে আমি আসতে পারি না। আপনারা শুনলেন যে ভক্তের মুখে যে মা খুবই জাগ্রত। মায়ের মন্দিরে আসার প্রয়োজন পড়ে না, বাড়িতে বসে মাকে ডাকলেই মা মনস্কামনা পূর্ণ করে, সমস্যার সমাধান করে দেন। আজকে এই ভোগ কি মায়ের মন্দিরের বাৎসরিক পুজো উপলক্ষে হচ্ছে? আচ্ছা, এটা সর্বসাধারণের জন্য তো? আজকে কি কি খাওয়ানো হবে ভক্তদের যারা আসবেন মন্দিরে? খিচুড়ি আছে, সবজির তরকারি আছে, আলুর দম আছে, পায়েস আছে। বাহ, খুব ভালো আয়োজন। এটা কি আপনারা নিজেরাই করেন? সবাই মিলে করা হয়। সবাই মিলে করা হয়। আপনার নামটা যদি বলেন। সুমিত নস্কর। আপনি কোথায় থাকেন? আমি এখানেই থাকি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও দাদা এই দলে আছেন? আচ্ছা, আপনার নামটা যদি বলেন। সৌগত গুহ। আপনি কোথায় থাকেন? এখানেই থাকেন। এই দায়িত্বে আপনারা কতদিন ধরে পালন করছেন? আমরা আগে আমাদের সিনিয়ররা করতো। আচ্ছা, মোটামুটি 12-13 বছর হয়ে গেল এটা। 12-13 বছর হয়ে গেল। তবু যে আপনারা ইয়াং জেনারেশনের প্রতিনিধি হয়ে এখনও যে এই ধারাটা চালিয়ে যাচ্ছেন, অব্যাহত রেখেছেন, এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আর এই যে দেখছেন এখানে 3 ডেচকি এখানে পায়েস রান্না করা হয়েছে। আপনারা দেখছেন যে অনেকগুলো ডেস্কি এখানে রয়েছে, কোনোটাতে পাঁচমেশালি তরকারি, কোনোটাতে খিচুড়ি রয়েছে। এই সমস্ত ভোগ প্রসাদ আজকে যারা মন্দিরে আসবেন ভক্তরা, তাদেরকে খাওয়ানো হবে। মায়ের নাট মন্দিরে তার প্রস্তুতি আপনাদের দেখিয়েছি।
এই মা মহামায়ার কাঠের মূর্তিটি উদ্ধার নিয়ে একটি লৌকিক কাহিনী লোকের মুখে মুখে আজও ফেরে। সেই কাহিনীটি আপনাদের শোনাবার চেষ্টা করছি। আজ থেকে প্রায় 250 বছর আগে গড়িয়া রাজপুরের জমিদার ছিলেন দুর্গারাম কর চৌধুরী। তিনি একদিন স্বপ্নে দেখেন যে এক দেবীমূর্তি তাকে বলছেন যে তিনি মদনমল্ল পরগনার বারহাঁস ফর্তাবাদে গঙ্গার ঘাটের কাছে তিনি রয়েছেন, তাকে যেন উদ্ধার করে তার পুজোর ব্যবস্থা করা হয়। পরদিন ভোরবেলা দুর্গারাম কর চৌধুরী গঙ্গার ঘাটের কাছে যেতেই এক ব্রাহ্মণের সাথে তার দেখা হয়। তাদের দুজনের মধ্যে কথা হতেই তারা জানতে পারলেন যে তারা দুজনে একই স্বপ্ন দেখেছেন। যাই হোক, তারা দুজনে মিলে গঙ্গা গর্ভ থেকে মূর্তিটি উদ্ধার করেন। দেখেন যে মূর্তিটি কাঠের তৈরি এবং মূর্তির সঙ্গে দুটি বড় বড় পাথর বাঁধা রয়েছে এবং সেই পাথর দুটি আজও কিন্তু মন্দিরে তুলসী মঞ্চের কাছে রাখা আছে। দুর্গারাম কর চৌধুরী প্রথমে কাঁচা মন্দির তৈরি করে মায়ের পুজোর ব্যবস্থা করেন। পরবর্তীকালে তিনি পাকা মন্দির তৈরি করে দেন। জমিদার দুর্গারাম কর চৌধুরী পাকা মন্দির তৈরি করে দেওয়ার পর মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু মন্দিরটি বহুবার সংস্কারের ফলে মন্দিরের প্রতিষ্ঠা ফলকটি যে কোথায় চলে গেছে তা আজ আর কেউ জানে না। তবে সাগর চট্টোপাধ্যায় রচিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুরাকীর্তি গ্রন্থে পাওয়া যায় মন্দিরের প্রতিষ্ঠার লিপিতে শ্রী দুর্গারাম কর আর 1210 সাল এই দুটি তথ্য পাওয়া যায়। এই সূত্র থেকে ধরে নেওয়া যেতে পারে যে আজ থেকে 221 বছর আগে পাকা মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন জমিদার দুর্গারাম কর চৌধুরী। মা মহামায়ার নাম থেকেই এই জায়গার নাম হয়ে যায় মহামায়াতলা। এই মা মহামায়াকে নিয়ে আরো দুটি লৌকিক কাহিনী প্রচলিত আছে। প্রথমটি হলো যে আজ থেকে 200-250 বছর আগে এইসব অঞ্চলে প্রচুর চাষাবাদ হতো। একদিন সকালবেলা এক চাষি দেখেন যে কড়াইয়ের ক্ষেত থেকে দুটি মেয়ে কড়াই তুলছে। সেই চাষি তাদের তাড়া করলে দুটি মেয়ে দুদিকে পালিয়ে যায়। একজন যায় বোড়ালের দিকে, আরেকজন যায় মহামায়াতলার দিকে। মহামায়া মন্দিরে পূজারী সকালবেলা মন্দিরের দরজা খুলে অবাক, মায়ের শাড়িতে লেগে আছে কড়াইয়ের শাক। এ তো গেল একটা গল্প। আরেকটা গল্প হলো যে অনেকে বিশ্বাস করেন যে টালিগঞ্জের মা করুণাময়ী, বোড়ালের মা ত্রিপুর সুন্দরী এবং মহামায়াতলার মা মহামায়া এরা হলেন 3 বোন। তবে এর পেছনে কোনো যুক্তি নেই, সবটাই লৌকিক কাহিনী। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এইরকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।